আবারও একটি নতুন গল্প শুনবার জন্য সবাইকে আমন্ত্রণ। আজকে যে গল্পটি পাঠ করব তার নাম আঁধারের পর। গল্পটি লিখেছেন রিমা বিশ্বাস। সৌমিলি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছিল। আজ বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে। অফিসে লেট করে ঢোকা মোটেই পছন্দ নয় সৌমিলির। ইদানিং অফিসের অরিন্দম দেরি করে ঢুকলে তেরচা চোখে দেখে তারপর টিপ্পনি কেটে পাশের ডেস্কের পীযূষকে বলে, সবাই যদি একসঙ্গে লেট করে অফিসে ঢুকি তবে অফিসের কাজ গোটাতে গোটাতে কত রাত হবে বলতো। সৌমিলি কটমটিয়ে তাকালে বলবে, কেউ কেউ আছে যাদের চটিয়েই সুখ মেলে। বেশ রাগ হয় সৌমিলির, কিন্তু কেন জানি ইদানিং ভালোও লাগছে অরিন্দমকে। অফিসে কাজ করতে করতে দেখেছে অরিন্দম হয়তো নিজের কাজ থামিয়ে ওর দিকেই তাকিয়ে আছে। সৌমিলির সঙ্গে চোখাচোখি হতেই চোখ নামিয়ে নেয়। তখন শিশির ভেজা হালকা হওয়ার মতন মনটা শীতলতার ছোঁয়ায় ভরে যায়। এক এক সময় বুকের ভিতরে দুরু দুরু তরঙ্গ বয়ে যায়, খেলা করে একটা আনকোড়া উত্তেজনা। সৌমিলির তখন ভয় করে, মনে হয় এই ভালো লাগাটা কি চিরস্থায়ী হবে? অরিন্দম কি ভালোবাসবে সৌমিলিকে? না যখন ওর মোহভঙ্গ হবে তখন এড়িয়ে যাবে সৌমিলিকে? উল্টোপাল্টা ভাবনাগুলো যখন মাথার ভিতরে আনাগোনা করছিল, তখন গলা খাঁকারির আওয়াজ পেতে দেখে পাশে দাঁড়িয়ে মিলি বৌদি। হঠাৎ করে মিলি বৌদিকে দেখে বুকটা ধক করেই উঠল। মিলি বৌদিকে দেখে যেন পুরনো জীবনের ঝাঁঝালো গন্ধটা মাথায় গিয়ে লাগলো। বৌদি চশমাটা ঠেলে হাসলো। কোথায় যাচ্ছ? হাসলো সৌমিলি। নতুন চাকরিতে ঢুকেছি। বাহ, বেশ ভালো। নিজের পায়ে দাঁড়ানো সবার আগে দরকার। আমি তো ঠিক করেছি, মেয়ে বিয়ে দেওয়ার পিছনে গুচ্ছের টাকা খরচ না করে সে টাকায় আগে মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করাবো। নইলে আজকালকার মানুষজনের যা মেন্টালিটি। সৌমিলির বাস চলে এসেছে। সৌমিলি বলল, বৌদি আমার বাস এসে গেছে, আমি আসি। সৌমিলি বাসের দিকে এগোতেই মিলি বৌদি চাপা স্বরে বলল, ওদিকের খবর জানো? ফিরে তাকালো সৌমিলি। বুকটা ধুক ধুক করে উঠল। মিলি বৌদি বলল, রাজ তো জেলে। এবার ওপক্ষ কেস ঠুকে দিয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্স। বাস থেকে ঝুপঝুপ করে লোক নামতে আর ঠেলাঠেলি করে মানুষজন উঠতে সৌমিলিও সে চেষ্টায় মন দিল। মিলি বৌদি চশমার পিছনে চোখটা তখনও মাথার ভিতর ঘুরছে। মিলি বৌদি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রইল। সৌমিলি ভিড় বাসে তখন একে ওকে ঠেলে কোনো রকমে একটা জায়গায় এসে স্থির হয়ে দাঁড়াতে পেরেছে। কিছুক্ষণের জন্য যেন মাথা কাজ করছিল না। সামনের সিটের ভদ্রমহিলা উঠে যেতে তার জায়গায় বসলো। চলন্ত বাসের ভিতর ঢুকছিল সকালের নরম রোদ মেশানো হাওয়া। সৌমিলি সেরে ওঠা মনোতলে যেন আবার কেউ নখের আঁচড়ে খত বসাচ্ছিল। প্রায় ভুলে এসেছিল সৌমিলি। অনেক চেষ্টাতেই ভুলেছিল। রোজ রোজ কষ্টের বিষ পান করে একটু একটু করে ভুলতে চেষ্টা করেছিল রাজকে, ওর বিশ্বাসঘাতকতাকে। কলেজের পড়া ইনকমপ্লিট রেখে সকলের অমতে গাঁটছাড়া বেঁধেছিল রাজের সঙ্গে। তখন সৌমিলি উঠছে, রাজের প্রেমে উঠছে। লাভ ইউ রাজ, লাভ ইউ আ লট, লাভ ইউ টু সৌমি। রাজ ওর বলিষ্ঠ বাহুতে আবদ্ধ করত সৌমিলিকে। ওর বাহুবন্ধনে নিজেকে সুরক্ষিত ভাবত সৌমিলি। কলেজের দিনগুলোর মতোই তখন মনে হয়েছিল কাটবে বাকি জীবনটা। কলেজে যেমন রাজ বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো ওর জন্য, আর সৌমিলি কলেজ থেকে বেরিয়ে পাড়ি দিত ওর সঙ্গে। রাজের তখন সব কিছুই ভালো লাগতো সৌমিলির। ওর হাসি, ওর কথা বলার ধরন, ওর কমিক সেন্স, ওর প্রেম, সব। বিয়ের প্রথম প্রথম চলছিল ওভাবেই। সৌমিলিকে নিজের বাহুতে আবদ্ধ করে ওর গায়ের গন্ধ নাকে টেনে বলতো, তুমি ছাড়া আমি লাইফটাকে ইমাজিন করতে পারি না। সৌমিলি ঠাট্টা করে বলতো, যদি আমাদের বিয়েটা না হতো, যদি আমি বাড়ির কথা মেনে পড়াশোনায় মন দিতাম, তারপর ভালো ছেলে দেখে বাবা মা যার সঙ্গে বিয়ে দিত বিয়ে করতাম, তখন কি করতে তুমি? ভালো ছেলে দেখে বিয়ে করতে কেন? আমি কি বাজে ছেলে? আরো নিবিড় হতো রাজ। সৌমিলির ভালো লাগতো ওর ঘনিষ্ঠ হওয়া। নাকে নাক ঘষতে ঘষতে চুমুতে চুমুতে ভরিয়ে দিত রাজ। সেই তো বাজে ছেলেটাকেই পছন্দ হলো, সব ছেড়ে আসতে হলো। বাজে ছেলেটার প্রেমে পড়লাম যে। আর আমি যে তোমার প্রেমে এখন পাগল। পাগলামি করেছিল সৌমিলি। পাগলামি করেছিল নিজের পায়ে না দাঁড়িয়ে, পড়াশোনা অর্ধেক করে আর একজনের উপর বিশ্বাস করে।
বিয়ে 3 মাস যেতে না যেতেই সেই পাগল প্রেমিক বরটা হঠাৎ করে উন্মাদ হয়ে গেল। মদ খেয়ে বাড়ি ঢুকছে। চাকরি ছুটে গেছে। চাকরি খোঁজার চেষ্টা না করে রাত অবধি বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে দেশি মদের থেকে মদ গিলে গাঁজা খেয়ে বাড়ি ফিরছে। সৌমিলি কিছু বললেই তর্জন গর্জন শুরু। বেশ করি, যা করার করব। বিয়ে করেছি বলে ইয়ার দোষ নিয়ে মস্তি করা ছেড়ে দেব? তারপর মাথায় টাক নিয়ে সামনে একটা ভুঁড়ি ঝুলিয়ে ঘুরবো? ফোট শালা। রাগের অপমানে গা ঘিসঘিস করতো সৌমিলি। বিয়ে করার সময় এসব খেয়াল ছিল না। যার জন্য বিয়ে করেছিলাম তা পাওয়া হয়ে গেছে। এখন আমি যা চাইবো তাই করব। এসব কথা নিতেই পারতো না সৌমিলি। কিসের জন্য বিয়ে করেছিল রাজ? একটা মেয়ের শরীরের রহস্য খোঁজার জন্য? শারীরিক চাহিদা মেটানোর জন্য? যৌন তৃপ্তির জন্য? ভাবতে ঘেন্নায় সারা শরীর পাক দিয়ে উঠেছে। তবে কি সৌমিলি একটা এক্সপেরিমেন্টের উপাদান মাত্র, যাকে প্রেম দিয়ে জাল বুনে ধরেছে রাজ? এসবের পরও সৌমিলির দেখার আরও অনেক কিছু বাকি ছিল। দিনের পর দিন সৌমিলির উপর চাপ দিতে শুরু করলো রাজ। আমি বিজনেস করব, তোমার বাবার থেকে টাকা চাও। বিয়েতে তো মেয়েকে নয়া পয়সা দিতে হয়নি, তবে এখন কেন দেবে না? সৌমিলি যেন বিশ্বাসই করতে পারেনি। যে ছেলেটা বলেছিল দুনিয়ায় কারোর বাধা মানব না, তুমি আমি একসঙ্গে থাকলে কেউ আমাদের আলাদা করতে পারবে না, আমাদের কাউকে চাই না, তোমাকে সুখী করার দায়িত্ব আমার। তোমার বাড়ির লোক যদি এই বিয়ে না মেনে নেয়, না নিক। ওনারা হয়তো ভাবছে মেয়েকে ভুলিয়েই এই ছেলে টাকা পয়সা হাতাবার ধান্দায় আছে। তাহলে যে এ ধারণা যে ভুল তা প্রমাণ করার জন্যই আমরা নিজেরা বিয়ে করব। আর ওদের কাছে যাব না। তবে ওনারা বুঝবেন আমাদের উদ্দেশ্য কখনোই খারাপ নয়। আমরা শুধু একে অপরকে ভালোবেসেছি। আর এখন এই ছেলে বলছে বাড়ি থেকে টাকা চাও। এ যেন এক মানসিক বিপর্যয়। আর এই বিপর্যয় শুধু মনটাকে ক্ষতবিক্ষত করেই ক্ষান্ত হয়নি। এরপর শুরু করেছিল শারীরিক নির্যাতন। উঠতে বসতে চড় থাপ্পড় কষাতো রাজ। কথায় কথায় রাগ। ডালে নুন হয়নি, ডালের বাটি গায়ে ছুঁড়ে মারল। মোবাইলে দিদির সঙ্গে কথা বলছে। বিল কে দেবে? তোর বাপ? বলে চুলের মুঠি ধরে ঝাঁকিয়েছে, কখনো মেরেছে, চোখের কোণে কালশিটে ফেলেছে। সৌমিলি মুখ বুজে সহ্য করছিল, কারণ বাড়ি ফেরার মুখ ছিল না সৌমিলির। যে মেয়ে বাড়ির সকলের সঙ্গে ঝগড়া করে বড় মুখ করে বলেছিল রাজের মতন ছেলে হয় না, রাজ ছাড়া নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না সৌমিলি, সেই মুখেই বলবে রাজকে বিয়ে করা জীবনের সবচেয়ে বড় ভুল। ভুল যখন ভাঙে তখন সেই ভুলকে বুকে আঁকড়ে থাকা দম বন্ধ করে থাকার সমান। সৌমিলি আর দম বন্ধ করে থাকতে পারছিল না। প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য এক হেমন্তের সকালে একরকম টলতে টলতে চলে এলো বাড়িতে। তার আগের দিন রাতে রাজ আর ওর মা দুজনে হাত তুলেছিল সৌমিলির গায়ে। কেন যেন সেদিন সৌমিলির মনে হয়েছিল ওর বংশের গায়ে কালি মাখছে এদের অত্যাচার সহ্য করে। এ সহ্য করা নিজে অন্যায় করার সমান। সৌমিলি আর অন্যায় করবে না। বাড়ির লোক সেই সময় যদি কাছে টেনে না নিত, তবে সৌমিলি জানে না ও কি করত। কিন্তু সে চিন্তা করতে হয়নি সৌমিলিকে। বাড়ির সমর্থনে ডিভোর্সটা হয়ে গিয়েছিল রাজের সঙ্গে। বছর ঘুরতে খবর পেয়েছিল রাজ আবার বিয়ে করেছে। আর আজ আচমকা মিলি বৌদি বলে গেল কিনা রাজ জেলে। না, এমনটা করতে পারেনি সৌমিলি। স্রেফ ছুটি চেয়েছিল ওই পিশাচটার কাছ থেকে। দণ্ড পাওয়ার যোগ্য ছিল রাজ, কিন্তু সৌমিলি পারেনি। উকিল বলেছিল অনেক লম্বা কেস চলবে, ডিভোর্স পেতে দেরি হবে। সৌমিলি তখন বন্ধনমুক্ত হয়ে শ্বাস নিতে চায়, তাই ওই আবর্জনা আর ঘাঁটায়নি। কিন্তু আজ রাজ জেলে, কারণ ওই এক ডোমেস্টিক ভায়োলেন্স। বাসে একটা ঝাঁকুনি হতে সৌমিলির খেয়াল হলো ফুলবাগান ছাড়িয়ে বাস ছুটছে নিজের গতিতে। ধরপড় করে সিট ছেড়ে উঠে পরের স্টপেজে নেমে গেল। সব কেমন ধাঁধার মতো লাগছিল। এখন উল্টো পথে যেতে হবে। একেই দেরি করে বাড়ি থেকে বেরোনো, তারপর দেরিতে বাস পাওয়া। অফিসে ঢুকতে আজ প্রচণ্ড দেরি হবে। অটো ধরে উল্টো পথে এলো। অফিসে ঢুকেই চোখাচোখি হয়েছে অরিন্দমের সঙ্গে। সেও মুচকি হেসে ঘড়ি দেখছে স্বভাব মতন। সৌমিলি গুছিয়ে বসলো ডেস্কে। নিজেকে স্থির করে কাজ শুরু করলো। লাঞ্চ আওয়ারে অরিন্দম মিটিমিটি হেসে কফি কাপ হাতে এসে দাঁড়ালো সৌমিলির ডেস্কের সামনে। বলছিলাম একটা কথা ছিল, যদি কিছু মনে না করো। বলেই ফেলো। কি? পরিষ্কার গলায় সৌমিলি বলল।
বলছিলাম, তোমার লাইফে কি কেউ আছে? আই মিন সামওয়ান স্পেশাল। আমি ডিভোর্সি অরিন্দম। ডোমেস্টিক ভায়োলেন্স যখন চরম পর্যায়ে পৌঁছেছিল, তখন আমি আমার একসময়ের প্রেমিক বরটিকে ছেড়ে লুকিয়ে পালিয়ে এসেছিলাম। তারপর বাড়ির সাহায্য নিয়ে ডিভোর্স নিই। তবে ভেবো না, এসব বলে আমি তোমার কাছে সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে আমার দেরিতে আসার জন্য তোমার কাছে একটা এক্সকিউজ খাড়া করে দেব। দেরির জন্য আই ফিল সরি, আই ফিল গিল্টি। ট্রাই করব টাইমে পৌঁছাতে। অরিন্দম থতমত খেয়ে চোখ বড় করে তাকিয়ে। সৌমিলি ফাইল হাতে উঠে পড়ল। কিছুক্ষণ পর কাজ সেরে নিজের ডেস্কে এসে দেখে অরিন্দম তখনও দাঁড়িয়ে। সৌমিলি কি বলবে বুঝতে পারছিল না। সামান্য অস্বস্তি হচ্ছিল। নিজের জায়গায় বসেছে। মাউসে হাত দেবে তখন অরিন্দম বলল, আজ কফি খেতে যাবে? সে বুঝে আমি কাজ গুটিয়ে নেব। মুখ তুলে সৌমিলি তাকালো অরিন্দমের দিকে, হেসে বলল, যাব। অরিন্দমের সঙ্গে সন্ধেটা কাটলো ভালো। অরিন্দম সব শুনল। সৌমিলির সঙ্গে রাজের দেখা হওয়া থেকে ওদের বিয়ে, তারপর রাজের পরিবর্তন, সব বলতে পেরে বুকটা হালকা লাগছিল সৌমিলির। অরিন্দম ওর হাতটা সৌমিলির হাতের উপর আলতো রেখে বলল, আমাকে সব সময় পাশে পাবে, যেভাবে চাও সেভাবেই পাবে। আমি কখনো কোনোদিন কোনো রিলেশনের জন্য তোমাকে ফোর্স করব না। সৌমিলি চুপ করে রইল। অরিন্দম কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে চুলে হাত চালিয়ে চেয়ারে হেলান দিল। ওর হাসিটাই কিছু তো ছিল, যা বুকে গিয়ে লাগলো সৌমিলির। ধুক ধুক করে বাড়ল হার্টবিট। অরিন্দম টেবিলে ঝুঁকে সৌমিলির চোখে চোখ রাখল। অফিসের ফার্স্ট দিন থেকে আমার তোমাকে ভালো লাগে। প্রথমে যখন শেখি শেখি মেয়েটাকে দেখি, তখনই আমি পুরো আউট। ভেবে নিয়েছিলাম, এ যদি এনগেজড না হয় তবে একে আমি পটাবই। তারপর দেখতাম তুমি বেশ রাগী, সেটাও ভালো লাগতো। বলতে পারো তোমায় নিয়ে ভাবতে ভাবতে তোমায় ভালোবেসে ফেলেছি। আই এম নট বদার্ড অ্যাবাউট ইউর পাস্ট। আমি তোমার সঙ্গে নিজের ফিউচার দেখছি। তুমি কি কিছু দেখতে পাচ্ছ সৌমিলি? আমাদের দুজনকে নিয়ে কি কিছু ভাবতে পারছো? অরিন্দম ওর হাতের আলতো স্পর্শ করলো সৌমিলির হাতে। সৌমিলি মৃদু কাঁপলো ওর স্পর্শে। এ কম্পন কি ভয়ের, জড়তার, দ্বিধার, না ভালো লাগার উত্তেজনায় দুলল সৌমিলির স্নায়ুতন্ত্র? সৌমিলি ছোট্ট শ্বাস ফেলে বলল, পারবে তো? যে ছবিটা এখন দেখছো, তার সামনের দিনগুলোতেও একইভাবে দেখতে? অরিন্দম দৃঢ়তার সঙ্গে বলল, এবার আর ঠকবে না। অতীতকে ভুলে যাও না, খারাপ সময়ের মতন। সত্যি, অতীতকে ভুলে যেতেই চায় সৌমিলি। ভুলেতে গিয়েও ছিল, কিন্তু হঠাৎ যে হাওয়ায় উড়ে আসা শুকনো পাতার মতন সেই অতীত সমাচার বহন করে নিয়ে এলো সৌমিলির কাছে, আর খুঁচিয়ে দিল তার কোমল ক্ষতটাকে। অতীতের খোঁচায় ব্যথাতুর মনে কিছুটা ভালো লাগার প্রলেপ লাগিয়ে যখন কফি শপ থেকে বেরোলো, তখন দেখা হয়ে গেল অলোকার সঙ্গে। কলেজের বন্ধু অলোকা, আর রাজের মাসতুতো বোন। আশ্চর্য, আজ যেন সময় ষড়যন্ত্র করছে, যে করেই হোক সৌমিলিকে বারবার ওর অতীতের সামনে এনে দাঁড় করাবে। সৌমিলি কথা বলতে চাইছিল না, কিন্তু অলোকা একরকম জোর করেই সামনে এসে দাঁড়ালো। খবর শুনেছিস? কিছু না জানার ভান করলো সৌমিলি। ওর মুখের অভিব্যক্তিতে অলোকা কি বুঝলো কে জানে। বলল, রাজদাকে জেলে মারধর করেছে। এই বউটা শেষ দেখে ছাড়বে। বলেছে মোটা টাকা কম্পেনসেশন দিতে হবে। না পারলে জেল, নয়তো সম্পত্তি যা আছে সব বেচে টাকা দিতে হবে। এবার পথে বসলো বলে। বিশ্বাস কর, তোর সঙ্গে ওরকম হওয়ার পর আমাদের ফ্যামিলি ওদের সঙ্গে কোনো রিলেশন রাখেনি। এখন উচিত শাস্তি পেয়েছে। আজকালকার দিনে কেউ এত সাহস করে? ভালো হয়েছে, এবার বুঝুক, যেমন কর্ম তেমন ফল। অলোকা বলে চলে গেল। সৌমিলি হাঁটা দিল। বন্ধ অতীত আর খোলা ভবিষ্যৎ একই দিনে টোকা মারল জীবনের দৌড়ে। তবু আজ একেবারে শূন্য নেই হাত। সৌমিলি চেয়ে সামনের দিনের দিকে। মন আকাশে উঠছে কিছু রঙিন প্রজাপতি। এখনো যে অনেক পথ চলা বাকি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।